বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ, ফিরোজায় 40 মিনিট অবস্থান, নিলেন স্বাস্থ্যের খোঁজ। চিকিৎসা অবহেলার অভিযোগে শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের বিক্ষোভ, খুলনায় বৈষম্য বিরোধীদের উপর হামলা, হাসপাতালে 2 ছাত্রী। তীব্র শীতে নগর জীবনে ছন্দপতন, চলতি মাসে আরও 3টি শৈত্যপ্রবাহের অপেক্ষা। গরিব মানুষ না গাও কইরা পারি না। ঢাকাতে বোঝা যায় শীত আছে, এখন আসছে শীত। 2 দিন তো শৈত্যপ্রবাহ চলতেছে, তো দ্যাটস ওয়াই শীতের তীব্রতাটা একটু বেশি। আগামী আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। ঘন কুয়াশায় মহাসড়কে যান চলাচলে বাড়তি সতর্কতা। খসড়া তালিকায় দেশে মোট ভোটার 12 কোটি, চূড়ান্ত তালিকা 2রা মার্চ। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই শুরু 20 জানুয়ারি। আইএমএফ এর শর্তে নয়, রাজস্ব বাড়াতে ভ্যাট বৃদ্ধি করছে সরকার। নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টা। প্রবল বৃষ্টিতে বন্যার মুখে ইংল্যান্ডের ম্যানচেস্টার, শহরের বাসিন্দাদের সরাতে হলুদ সতর্কতা জারি। গাজায় শীতে মানবিক সংকট। এবং বিপিএলে রংপুর রাইডার্সের টানা 3য় জয়, তাসকিনের রেকর্ড গড়া বোলিংয়ে ঢাকাকে 7 উইকেটে হারালো রাজশাহী। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি প্রায় 40 মিনিট সেখানে অবস্থান করেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চিকিৎসায় অবহেলা সহ নানা অভিযোগে বিএসএমএমইউর সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। অভিযোগ, ফ্যাসিবাদের দোসররা এখনও হাসপাতালে থাকায় চরম অবহেলায় দিন কাটাচ্ছেন তারা। একই অভিযোগ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সমন্বয়করা জানান, অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিএসএমএমইউ হাসপাতালের সামনের সড়কে শুয়ে আছে রনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে 17 জুলাই বরিশালে গুলিতে কোমর ভেঙে যায় তার। রনির পাশে হুইল চেয়ার সহ বিভিন্নভাবে অবস্থান করছে আরও অন্তত 20 জন আহত রোগী। মূলত এরা সবাই আন্দোলন পরবর্তী সময় থেকে বিএসএমএমইউতে সেবা নিচ্ছেন। এ সময় নিম্নমানের খাবার, চিকিৎসায় অবহেলা, অসদাচরণ সহ নানাবিধ অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে পরিচালকের পদত্যাগ চেয়ে সড়ক আটকে আন্দোলন শুরু করেন তারা। আমরা যখন যেতাম আমাদের সাথে সে অনেকভাবে রুট ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, অনেক ক্ষেত্রে ওষুধ আনতে গেলে হয়রানি শিকার হইতো। ধাক্কা দেওয়া ফালা দিছে, আমি তার উপর দিয়ে আমার ওরা 2-3 থাপ্পড় মেরে ফেলছে। রক্তের গন্ধই এখনো শেষ হয় নাই, তারা এখনই মনে করেন আমাদের সাথে জুলুম করা শুরু করছে। তো মাস ধরে হসপিটালে গুলি খেয়ে পড়ে রয়েছে, হাতের অবস্থা দেয় না, হাতে কোনো ঠিক হয় না। এক খাবার আমরা রোগীরা কয় বেলা খাবো? এই জায়গায় 3 তলায় আমরা যাই দেখবেন একজন আনসার দিয়ে কেসিকে আটকাইতো, আমাকে কোনো কথাও কইতে দেয় না, আমাকে বাইরেতে দেয় না। আমরা নিরুপায় হইয়া সবাই রাস্তায় নামছি। 7:15টায় আহতদের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, এর সত্যতা পেলে আন্দোলনরতদের দাবির পক্ষে তিনি।
বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না, তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এভাবে, এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও, এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হয় যে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু ওই আত্মসম্মানেও লাগে। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন ফ্যাসিবাদের দোসররা এখনো হাসপাতালে গুরুত্বপূর্ণ পদে থাকায় এমনটি ঘটছে। এদিকে ফ্যাসিবাদের দোসররাও এখনো ইউল্যাবে ঘাপটি মেরে বসে আছেন এমন অভিযোগে দুদিন ধরে ভিসি পদত্যাগ দাবিতে অনশন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। অনশন ভাঙাতে বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে আসেন মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। বলেন এখনো আওয়ামী লীগের এমপিদের প্রভাবমুক্ত হতে পারেনি ইউল্যাব। এবং শিক্ষা কার্যক্রম যেন সচল থাকে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করে যাচ্ছি। আমরা আশা করি যাচ্ছে অতি দ্রুত এটা সমাধান বের হবে। এসব সমস্যার সমাধানে অনতিবিলম্বে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এদিকে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় মোট 8 জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে আইসিইউতে রাখা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকেলে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের ভেতর থেকে তারা মোটরসাইকেলে করে বাহিরে যাচ্ছিলেন। এ সময় 15 থেকে 20 জন দুর্বৃত্ত অতর্কিত ইট পাটকেল ও ছুরি দিয়ে হামলা করে। এতে 8 জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রথমে বাপির উপরে হামলা করেছে। আমরা যখন কথা দেখেছি তখন আমাদের উপরে এলোপাতাড়িভাবে লাঠি মেয়েদের নির্লজ্জ হয়ে মারছে। আমরা চাচ্ছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন এটা খতিয়ে দেখে অপরাধীদের বের করে এবং শাস্তি রাখবে। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাত 9:30টার দিকে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পোষ্য কোটা আইনি প্রক্রিয়া মেনে যথাযথ নিয়ম অনুসারে বাতিল করা হবে। এবারের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা থেকেই তা কার্যকর করা হবে। এর আগে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন উপাচার্য। সেখানে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পোষ্য কোটা বাতিলের পাশাপাশি ভর্তি আবেদন ফি কমানোর আশ্বাসও দেন উপাচার্য। এদিকে পোষ্য কোটা বাতিলের ঘোষণায় বিজয় মিছিল করেন আন্দোলনকারীরা। বিজয় পরবর্তী শিক্ষা ব্যবস্থা সংস্কারের সবথেকে বড় বিজয়টা হলো আমাদের এই পোষ্য কোটা নিপাত যাওয়া, এবং এর সাথে সকল বিশ্ববিদ্যালয়ের আমার সহযোদ্ধাদেরকে বিনীত অনুরোধ জানাবো, আপনারাও ভয়েস রেজ করুন। সব শিক্ষার্থী আনন্দিত। কিছু মানুষ তো থাকে যারা আসলে এই পোষ্য কোটার 1% অনেকেই মেনে নিয়েছিল। আমি এখানে পরিষ্কার করে একটি কথা বলবো, প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হঠাৎ করে উধাও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। জানা যায়, হ্যাকারদের থেকে নিরাপদে থাকতে আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সমন্বয়করা। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে সংগঠিত হয়ে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, 5 আগস্ট বাংলাদেশকে দেখায় নতুন পথ। রক্তাক্ত জুলাই আগস্টে টানা 7 দিন সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো ঘৃণিত পদক্ষেপ নিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার। ফেসবুকে লাইভে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গতিপথ বাতলে দেয়া সার্জিস হাসনাতরা হয়ে ওঠেন ছাত্রদের নেতা। বদলে যাওয়া নতুন বাংলাদেশে হঠাৎ উধাও হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সেই সব ফেসবুক আইডি। ঘটনার শুরু বুধবার রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহর ফেসবুক পেজ ডিসেবল হওয়ার মধ্য দিয়ে। ঘটনার জন্য তিনি দায়ী করেন আওয়ামী আইটি সেলের হ্যাকারদের। সার্জিস আলম জানালেন, হ্যাক নয়, নিরাপত্তাজনিত কারণে নিজেরাই নিজেদের পেজ ডিসেবল করে রেখেছেন। যে ধরনের সিকিউরিটি কি ছিল সেগুলো আমি চেক করার চেষ্টা করি, কিছুক্ষণের জন্য স্টেবল হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্রমাগত আক্রমণ হতে হতে আইডিটা ডিসেবলড হয়ে গেল। ক্র্যাক প্লাটুন থেকে শুরু করে অন্যান্য কিছু আওয়ামী লীগের সাইবার
পেজগুলা যেগুলো আছে ওই জায়গাগুলো থেকে সেলিব্রেট করা হচ্ছে। যে আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সাইদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিএক্টিভ করছি। আসিফের আইডি ডিএক্টিভ করছে। যদিও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তবে তার আইডিতে নেই আগের মতো ভেরিফাইড ব্লু টিক। ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে। তাদের পেজে তারা দাবি করছে যে সকল ব্যক্তি এবং পেজ স্বাধীনতা বিরোধী প্রচারণায় জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই আইডি হ্যাক করা হয়েছে। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। এবার আবহাওয়ার খবর। 10 ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। রাজধানীতেও বেড়েছে শীতের দাপট। কুয়াশার সঙ্গী হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে দেশে বাড়বে শীতের তীব্রতা। একই মাসে 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। গতির শহর ঢাকায় বছরের শুরুতে তীব্র শীতের হানা। কুয়াশার সঙ্গী হয়েছে ক্ষণে ক্ষণে বয়ে যাওয়া হিমেল হাওয়া। ছন্দপতন হলেও থেমে থাকে না জীবনের চাকা। জীবিকার তাগিদে উষ্ণ কাপড় মুড়িয়ে বের হতে হয়েছে পেশাজীবীদের। ঢাকায় বছরের শুরুতে এমন শীত আগে দেখেনি বলে জানালেন তাদের কেউ কেউ। কাজ করতে কষ্ট দিকে গরিব মানুষ না কেউ করে পারি না। শীত মানে ঢাকাতে বোঝা যায় শীত আছে, এখন আসছে শীত। সকালের দিকে শীতটা একটু বেশিই লাগে, আর এই 2 দিন তো শৈত্যপ্রবাহ চলতেছে, সো দ্যাটস ওয়াই শীতের তীব্রতাটা একটু বেশি। দুপুর গড়ালেও দেখা মেলেনি সূর্যের। জীবনের প্রয়োজনে প্রতিদিন কত মানুষকেই না আগলে রেখেছে এই নগরী। তাই শীত বৃষ্টি গরম যাই থাকুক মায়ার এই নগরী ছাড়তে পারে না অনেকেই। আজকে মনে হয় ঠান্ডাটা একটু বেশি মনে হচ্ছে, এই জন্য আগুন পোহাইতেছে। তা আমি বললাম দেখা গেল আমি একটু হাতটা একটু গরম করি। শীতের দিনে রোদ না উঠলে আর বাতাসের কারণে এমনি ঠান্ডা সহ্য করা যায় না। ঠান্ডা প্রচুর বাবা, ঠান্ডার তো গাড়ি চালানো যাচ্ছে না। আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা বহাল থাকবে আরো 4-5 দিন। গতকাল থেকেই সারা দেশে ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশাটা বেসিক্যালি এটা অ্যাডভেকশন ফগ। এই ফগটা আগামী আরো 2 থেকে 3 দিন কন্টিনিউ করবে। শুধু খুলনা ছাড়া সারা দেশে এই ঘন কুয়াশা রয়েছে এবং এই কুয়াশা দেখা যাচ্ছে যে আপনার মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত এটা কন্টিনিউ করে। আমরা আশা করি হয়তো আপনার 6-7 তারিখের পর থেকে কুয়াশা অনেকটা কেটে যাবে। গেল ডিসেম্বরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও এ মাসে শীত জেঁকে বসতে পারে। চলতি মাসে আছে আরও 3 থেকে 5টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। শৈত্যপ্রবাহের কবলে সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই কুয়াশার দাপট। কমেছে তাপমাত্রা, বেড়েছে শীত, স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে যান চলাচল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোর, ঘন কুয়াশার সাথে শীতল হাওয়া, হিম বাতাসে জুবুথুবু জনজীবন। স্থবিরতা নেমে এসেছে কাজে কর্মে। অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হয়েছে মানুষ। ঠান্ডা, প্রচুর ঠান্ডা, শীত এবং 10টা-11টা বাজে বেলা সূর্য দেখা যায় না। গরিব মানুষ যারা অসহায়, কম্বল টম্বল পাচ্ছে না, তারা খুব কষ্ট হচ্ছে শীতে। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে তীব্র শীত নিবারণের চেষ্টা। কোনো খ্যাপ নাই, প্যাসেঞ্জার নাই, ঠান্ডা চড়তে চায় না রিস্কে। কিভাবে চলবো আমরা? এই সকাল 7টা 7:30 ওই দিক হইতে হইতে অন্যরকম বাতাস আর কুয়াশা শুরু হয়ে যায়। বাড়িতে বাড়ি হইতে পারতেছি না। হ্যাঁ, আমি দুমুট বিলে আমি কিছু নাই, আমি দোকান করে খাইতেছি, তাই দোকান খুলি পারতেছি না। মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দিনের আলোয় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। সকাল থেকে যদি কিছু দেন তাহলে আমরা একটু শান্তিভাবে থাকতে পারি। কাজকর্ম আমাদের নাই। ঠান্ডাটা বেশি, একটু এবার ঠান্ডাটা প্রচুর বেশি। এবার বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অন্য প্রসঙ্গ। রাজনৈতিক তর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতি, দুঃশাসন। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, লুটপাট করে বিদ্যুৎ ও জ্বালানি খাত ফোকলা করেছে আওয়ামী লীগ। তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনা সরকারের করা এই খাতে সব চুক্তি পর্যালোচনা করা হবে।
প্রায় গণমাধ্যমে বড় শিরোনাম, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বিদ্যুৎ জ্বালানি খাতের নানা অনিয়ম, কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের নামে যেন রাষ্ট্রের টাকা লুট করে বিদেশে পাচারের মহোৎসব। আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। এ সময় সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 15 বছরে কুইক রেন্টাল থেকেই ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। রূপপুর থেকে লুট করেছে $500 মিলিয়ন, যার অধিকাংশই গেছে শেখ হাসিনা পরিবারের ঘনিষ্ঠদের পকেটে। বিদ্যুৎ খাতটা তারা একটা মানে একটা ব্যবসায়িক খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? ফ্যাসিস্ট সরকারের পতনের পর কুইক রেন্টালের বিষয়ে যে দায়মুক্তি ছিল তা এরই মধ্যে বাতিল করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ খাতের দুর্নীতি জনগণকে জানাতে গেল 15 বছরে হওয়া সব চুক্তি প্রকাশের দাবি জানান টুকু। পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানেনি, তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা করে নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাভয়েড করেছেন। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক করেছে। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো মুক্ত করে দেওয়া। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করবে বিএনপি। পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সেভাবে ব্যবস্থা নেব। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমাকে যে ভাষায় বলতে যে পোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। গুরুত্বপূর্ণ এই সেবা খাতকে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। যে রাজনৈতিক বিগত আওয়ামী লীগ সরকারের সময় মুজিব বর্ষের নামে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে ভাস্কর্য নির্মাণ করে সরকারি টাকা অপচয়ের ঘটনায় এবার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক মহাপরিচালক এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এছাড়া এদিন অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে একাধিক সাবেক আমলা ও এমপির বিরুদ্ধে মামলাও করেছে দুদক। মুজিববর্ষ পালন উপলক্ষে প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ফ্যাসিবাদের তকমা নিয়ে বিদায় হওয়া আওয়ামী লীগ সরকার। এবার বিপুল এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরূপের বিষয়ে অনুসন্ধান করবে সংস্থাটি। বঙ্গবন্ধু অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্র্যাক গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ 6 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। যে মামলা রুজু হলে পরবর্তী কার্যক্রমটা হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। তদন্তকারী কর্মকর্তা প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। এছাড়া বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে 2 কোটি টাকা এবং সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, মানুষের শক্তির সঙ্গে অন্য কারো ক্ষমতার তুলনা চলে না। তিনি বলেন, সেই শক্তি কাজে লাগালে অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ওয়াকিং ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সমাজের উন্নয়নে সামাজিক ব্যবসার প্রসার ঘটাতে হবে। যে ব্যবসা শুধু কোনো একক ব্যক্তি নয়, লাভবান হবে সমাজের সবাই। এ সময় তরুণদের সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যে সমস্ত সমস্যা আমরা চারদিকে দেখি, মনে করি যে আমার কাজ না, আমার কাজ হলো টাকা পয়সা রোজগার করা, ওই কাজটা সরকারের উপরে ছেড়ে দিয়ে ওরাই করবে। এটা ভুল ধারণা। আমাদের যে শক্তি আছে, ব্যক্তির যে শক্তি আছে, সেই শক্তির কাছে সরকারের শক্তি নস্যি, মোটেই তুলনা করা যায় না। আমাদের শক্তি, ব্যক্তির শক্তি, এটা প্রচন্ড শক্তি। একবার শুধু তাকে উন্মোচন করা, জাগিয়ে তোলা, সেই জাগিয়ে তোলার দায়িত্ব নিয়ে আজকে সমাজ সেবা দিবস। আমরা যেন এটা করতে পারি। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বিরতির পর আবার স্বাগত সংবাদে। শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, শেখ হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে, এমনটি দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিলেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় এ দাবি জানান তিনি। বলেন, সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া আর কোনো দলের মধ্যে দেশপ্রেম নেই। জামায়াতের এমন বক্তব্য হাস্যকর। পাঠ্য বইয়ের সংস্কারের প্রশংসা করে রিজভী বলেন, পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে। সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছেন, শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড, সেই সব অপরাধের বিচার হবে? ইলিয়াস আলীর বিচার হবে না? চৌধুরী আলমের বিচার হবে না? হবে। 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না? ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে দেশে মোট ভোটার বেড়ে 12,83,512 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নতুন ভোটার 18,33,312 জন। ভোটার বৃদ্ধির হার 1.50%। ভোটার তালিকা হালনাগাদে 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 2রা মার্চ। প্রতিবছর জানুয়ারি মাসে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ইসি ভবনে। খসড়া তালিকার বিস্তারিত তুলে ধরে সিসিএএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, সেখানে ভোটার সংখ্যা 12,36,83,512। এই এক বছরে আমাদের ভোটার সংখ্যা বেড়েছে 18,33,352 জন। 60টি দেশ থেকে এবার নতুন ভোটার হয়েছেন 13,151 জন বাংলাদেশি। আগামীতে 48টি দেশে এর পরিধি বাড়ানো হবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত, আর ইউরোপের 2টি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের 11টি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে 13,151 জনের। বিতর্ক এড়িয়ে একটি নির্ভুল তালিকা প্রস্তুত করতে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করা হবে বলে জানায় কমিশন। বয়স গতকালকে 18 বছর হয়ে গেছেন, তারা যদি তালিকাভুক্ত নাও হয়ে থাকেন এবং আমাদের এই প্রক্রিয়ার মধ্যে যদি তালিকাভুক্ত হন, তারা ভোট দিতে পারবেন। দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ 30 জানুয়ারি 2025। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে।
ভোটার হওয়ার বয়সসীমা 17 বছর করার বিষয়ে রাজনৈতিক ঐক্য ও সংবিধান সংশোধন হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতে সকলের সহযোগিতা চায় নবগঠিত ইসি। একটি ভোট অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে সবাইকে সচেতন করবেন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। জি বলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষক ও ভোক্তার কথা মাথায় রেখেই বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি চাল আমদানি করছে সরকার, এমনটি মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার দিনাজপুরে ডিসি অফিসে শতাধিক টিসিবি ডিলারের সাথে মত বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এছাড়া রমজানে বাজার স্থিতিশীল ও নিম্নমুখী থাকবে বলেও জানান তিনি। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় নিম্ন আয়ের টিসিবির স্মার্ট কার্ডধারী সুবিধাভোগীদের পরিবারের বাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা। আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। আমরা চালের বাজারকে অতি নিচে নামাতে চাই না, উপরে উঠাতে চাই না। কারণ এমন নিচে নামতে চাই না যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, আবার এমন উপরে উঠাতে চাই না যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। বাজার নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ভোক্তা অধিকারের যে সারা দেশব্যাপী যে টিমগুলো কাজ করছে, এবং তারা যে কোনো অন্যায় ব্যত্যয় পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অত্যাবশ্যকীয় সব পণ্যের শুল্ক কমিয়ে শূন্য করে দেয়া হয়েছে, যে কারণে সাধারণ মানুষের কষ্ট হবে না বলে মত তার। বলেন, কারো শর্তে নয়, রাজস্ব বাড়াতেই কিছু পণ্যে বাড়ানো হচ্ছে ভ্যাট। অনেকদিন ধরেই নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বাজারে দিশেহারা সাধারণ মানুষ। এমন অবস্থায় সরকারের 43টি পণ্যের ভ্যাট বাড়ানোর ঘা, তবে তা মানতে নারাজ অর্থ উপদেষ্টা। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো আপনারা জানেন। আমরা যেসব জিনিসের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশন। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে, এটা ফিক্স। যেমন টাকা খেতে 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে রেস্টুরেন্টের বিল সহ 43 পণ্যের উপর 5% থেকে 15% ভ্যাট বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ফলে শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় 5% থেকে বেড়ে ভ্যাট হচ্ছে 15%। পোশাক কিনলে 7.5 থেকে হচ্ছে 15%। এছাড়া মিষ্টি, বিস্কুট, আচার, বিদেশি ফলের রসের উপর নতুন ভ্যাট আরোপ হচ্ছে। বাড়ছে আকাশপথে ভ্রমণ ব্যয়, বিমান ভাড়ায় বসছে নতুন ভ্যাট। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে কিছু পণ্যের ভ্যাট বাড়ছে, তবে অত্যাবশ্যকীয় পণ্যের উপর বাড়েনি ভ্যাট। এর সাথে আইএমএফ এর কোনো সম্পর্ক নেই। না, আইএমএফ আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি। কিন্তু রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। নেপাল, ভুটান সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে রাজস্ব হার কম বলে জানান অর্থ উপদেষ্টা। যে গ্যাপ কমানো উচিত বলে মনে করেন সালেউদ্দিন আহমেদ। পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। শামাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশের বাণিজ্য প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে উদ্বোধন করা হলো বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো সফট। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ব্যবস্থা বাণিজ্য প্রক্রিয়া সহজতর করা, খরচ কমানো এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সিস্টেম ব্যবহার করে আমদানি ও রপ্তানিকারকরা সব রকম সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংগ্রহ এবং পণ্য চালান খোলার জন্য প্রয়োজনীয় তথ্য দাখিল করতে পারবেন।
ভেরি গুড ইনিশিয়েটিভ। আইটির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আমাকে বলেছে যে টাকা দেবো কিনা। আমি শুধু ডিওইর জন্য না, আমি চিন্তা করছি আইটি সেক্টর আমরা স্পেশাল এমফেসিস দেবো, আর্থিক অর্থ দিয়ে অন্যান্য সহায়তা দেবো। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আসা 11 জন আইনজীবী ছিলেন। জামিন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নেওয়া হয় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। তবে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা না হলেও সকাল 11:30টায় মহানগর দায়রা জজ আদালতে শুরু হয় জামিন শুনানি। দুপক্ষের আইনজীবী দীর্ঘক্ষণ যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। শুনানি হয়েছে, এ সম্পর্কে কারো কোনো মন্তব্য যেন করা না হয়। আমরা অত্যন্ত আমার বন্ধুদেরকে নিয়ে, আমাদের আইনজীবীদেরকে নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মামলা শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন এবং চিন্ময়ের পক্ষেও ঢাকা থেকে অপূর্ব দাস সহ প্রায় 11 জনের মতো আইনজীবী এসেছিলেন। তারা আজকে শুনানিতে অংশগ্রহণ করেছেন। প্রায় আধা ঘন্টার মতো শুনানি হয়েছে এবং দুপক্ষের শুনানিতে আনতে আদালত চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করেছেন। যেহেতু এখান থেকে জামিন নামঞ্জুর হচ্ছে, তারা উচ্চ যেতে পারে। এইদিকে ঢাকা থেকে আসা চিন্ময়ের পক্ষের আইনজীবীরা জানান উচ্চ আদালতে যাওয়ার কথা। বিজ্ঞ আদালতে শুনানি হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এটা নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করলে আমাদের পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী আমরা উচ্চ আদালতে এটা উপস্থাপন জামিন পিটিশনটা। 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এরপর 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় দাসকে। তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। নয়ন বড়ুয়া জয়, ইস 24, চট্টগ্রাম। এবার অর্থবাণিজ্য সংবাদ। ঊনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ প্রায় শেষ। এখনো পুরোপুরি জমে না উঠলেও দ্বিতীয় দিনের ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। যতদিন বাড়বে ক্রেতা সমাগম বৃদ্ধির আশা বিক্রেতাদের। পূর্বাচলে বাণিজ্য মেলা ক্রেতাদের বরণ করে নিতে প্রস্তুত। এখন চলছে সাজসজ্জার চূড়ান্ত পর্যায়ের কাজ। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে প্রচেষ্টার সর্বোচ্চই দিচ্ছেন তারা। নিজেদের প্রস্তুতিতে রাখছেন না কোনো ঘাটতি। আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি কাস্টমারদের থেকে। আমাদের কস্টিংটা বেশি হয়, সেই তুলনায় কিন্তু আমরা প্রাইসগুলো বেশি রাখতেছি না, আমরা রিজনেবল প্রাইসে রাখতেছি। আশা করি এবছর ইনশাআল্লাহ ভালো ব্যবসা হবে। এবারের মেলায় দেশি বিদেশি স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা 361টি। বাংলাদেশ বাদে 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। বরাবরের মতোই ক্রেতার চাহিদার শীর্ষে দেশীয় পণ্য। ভালো লাগে আর কি, অপেক্ষা করে থাকি একটা দিন, ইয়ের জন্য, মাসের জন্য। এক ছাদের নিচে সব পাওয়া যায়, এটা অবশ্যই ভালো একটা দিক। গতবারের তুলনায় এবার কালেকশন ভালো আসছে। সবার আগে আমরা বাংলাদেশ হিসেবে আমরা আমাদের দেশের পণ্যকে প্রাধান্য দেব। প্রথমবারের মতো এবার বাণিজ্য মেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আর একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন SM ফরহাদ। সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মহিউদ্দিন খান ও কাজী আশিক। বৃহস্পতিবার রাতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে
শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর ছিন্নমূলে বিএনপি কর্মী মীর আরমানকে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সলিমপুর এলাকায় অতর্কিত অবস্থায় কয়েকজন সন্ত্রাসী তাকে একা পেয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারতীয় অপরিশোধিত অর্ধগলিত চিনি, গুড়, আটা ও কাপড়ের রঙের মিশ্রণে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। ভেজাল গুড় রপ্তানি বাজার নষ্ট করছে বলে দাবি কৃষি বিভাগের। এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার প্রতিবেদন। ভেজালে ছয় লাভ রাজশাহীর গুড়ের বাজার। নোংরা পরিবেশে অবৈধভাবে অস্বাস্থ্যকর অপরিশোধিত ও অর্ধগলিত ভারতীয় চিনি, গুড়ের সাথে আটা ও কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। ভেজাল গুড় তৈরির সাথে জড়িতরা বলছেন, বেশি লাভের আশায় রসের পরিবর্তে রং ব্যবহার করছেন তারা। এটা কাটি চিনি বের হয়, চিনি থেকে আমরা গুড় বানাই। এই কুশিরের পাটারি আখের গুড়। ভারতীয় অপরিশোধিত এসব চিনির টিনে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, নেই আমদানিকারকের কোনো তথ্য। তবে বৈধভাবে আমদানির দাবি চিনি বিক্রেতাদের। বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি হয়, জিলাপি তৈরি হয় এই মাল দিয়ে, এই গুড় দিয়ে। গুড়ের জিলাপি আসলে এটা খাওয়ার হিসাবে আসে, হ্যাঁ, আমরা খাওয়ার হিসাবে বিক্রি করি। ভেজাল গুড়ের কারণে রপ্তানি বাজার হারাচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কেমিক্যাল রং মিক্সার করে, হাইড্রোস মিক্সার করে, বিশেষ করে যে কাপড়ের রংগুলো মিক্সার করে এটাকে ভেজাল বানাচ্ছে। ভেজাল গুড় তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এই কাঁচামাল ব্যবহার করে গুড় তৈরির ফলে চারঘাটের প্রকৃত গুড়ের যে ঐতিহ্য এবং সুনাম সেটি নষ্ট হচ্ছে এবং একই সাথে এর ফলে মানুষের নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে, যেটা আমরা এক্সপার্ট অপিনিয়ন থেকে আমরা জানতে পারছি। এটা সরাসরি যেহেতু বিএসটিআই এর ম্যান্ডেটরি আইটেম না, কাজেই এটা সরাসরি মনিটরিং অথরিটিও বিএসটিআই না। রাজশাহীর ঐতিহ্যবাহী গুড়ের সুনাম নষ্টকারী ভেজাল গুড় উৎপাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিরাপদ গুড় সরবরাহ নিশ্চিত করার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। দর্শক, ইংল্যান্ডের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির মুখে ম্যানচেস্টার শহরের বাসিন্দারা। পানিবন্দী অবস্থায় কাটছে তাদের দিন। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টিপাত ও বাতাসের দাপটে ব্যাহত হয়েছে নববর্ষ উদযাপনও। অন্যদিকে মধ্য গাজার দেইর আল বালাহ সমুদ্র সৈকতে শীতে বিপর্যস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাঁবুতে বসবাসরত এসব মানুষ জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছেন উষ্ণ থাকার চেষ্টায়। ভয়াবহ বন্যার কবলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার। একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি। 1 জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় দিনের বৃষ্টিতে ইউনাইটেড কিংডমের কিছু অংশ প্লাবিত হয়েছে বাড়িঘর। রাস্তার বিভিন্ন জায়গায় পানিতে আটকে রয়েছে যানবাহন। উদ্ধার ও পানি নিষ্কাশনের কাজ শুরু করছে কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও সুপেয় পানি ব্যবস্থা। জরুরি অবস্থা জারি না করা হলেও বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সদস্যরাও। তবে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আরো বাড়তে পারে বৃষ্টিপাতের মাত্রা। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে 10 সেন্টিমিটারেরও বেশি। এদিকে দেশটির আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টারে ভারী বৃষ্টির পূর্বাভাসের হলুদ সতর্কবার্তা দেখানো হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য সংগ্রাম করছে মধ্য গাজার দেইর আর বালাহ সমুদ্র সৈকতে তাঁবুতে বাস করা বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো। রাতে দুর্ভোগ এবং সমুদ্রের কাছে অস্বাভাবিক ঠান্ডা, প্রত্যেকে যার যা পড়েছে তা ছাড়া আর কিছুই নেই। প্রার্থনা করছি শীত এ যেন বাতাস, ঠান্ডা বা বৃষ্টি না হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে এই অঞ্চলে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের মতো নিচে নেমে গেছে, যার জেরে ইউরোপীয় হাসপাতালে কাজ করা একজন নার্স সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে 3 শিশু মৃত্যু হয়েছে যারা ঠান্ডায় রাতভর ঘুমিয়েছিল। চন্দ্রা, নিউজ 24। এবারে জানাবো খেলার সংবাদ। বিপিএলে টানা তৃতীয় জয়ে তুলে নিল রংপুর রাইডার্স। নাহিদ রানা, খুশদিল শাহর আগুন ঝরা বোলিংয়ের পর অ্যালেক্স হেলস, সাইফ হাসানদের চোখ জোড়ানো ব্যাটিংয়ে বরিশালকে 8 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স। তারুণ্যের গতির কাছে আবারও পরাজিত হলো ফরচুন বরিশাল। বিপিএল এর শুরুটা যেভাবে করেছিল রাইডার্স তা ধরে রেখে শেষ করলো ঢাকা পর্ব। তামিম, রিয়াদ, মুশফিকদের মতো বড় তারকাদের নিয়ে গড়া দলের বিপক্ষে হেসে খেলে জিতল সোহানরা। মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে নেমে কন্ডিশনের ফায়দা খুব ভালোভাবেই লুটেছেন রংপুরের বোলাররা। নাহিদ রানা, খুশদিল শাহদের সামনে কোমর সোজা করে দাঁড়াতেই পারেননি বরিশালের ব্যাটাররা। বরিশালের কোনো ব্যাটারি খেলতে পারেননি 30 ঊর্ধ্ব ইনিংস। দলের হয়ে তামিম করেছেন সর্বোচ্চ 28 রান। শান্ত 9, হৃদয় 4 আর মায়ার্স ফেরেন 13 রানে। মুশফিক 15, রিয়াদ ফেরেন 10 রানে। এতেই 80 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। পরের দিকে আফগান ব্যাটার মোহাম্মদ নবীর 19 বলে 21 রানে স্কোরবোর্ডে 124 রান তোলে বরিশাল। খুশদিল শাহ 3 আর নাহিদ রানা ও ইফতেখার আহমেদ নেন 2টি করে উইকেট। বরিশালের 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও শেষ পর্যন্ত রংপুরের দর্শকদের হতাশ করেননি অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। দলীয় 15 রানের মধ্যেই আজিজুল হাকিম আর তৌফিক খান বিনা রানে মাঠ ছাড়লেও বরিশালের বোলারদের পাত্তাই দেয়নি হেলস আর সাইফ হাসান। ওপেনিংয়ে নেমে মাত্র 1 রানের জন্য 50 মিস করেছেন হেলস। অন্যদিকে সাইফ তাণ্ডব চালিয়েছেন বরিশালের বোলারদের উপর। রংপুরের জয়ের পথে খেলেছেন 46 বলে 62 রানের ইনিংস, হয়েছেন ম্যাচ সেরা। তাতেই বিপিএল এ টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স। বরিশালের হয়ে 2টি উইকেট নিয়েছেন ইমন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। তাসকিন আহমেদের রেকর্ড গড়া বোলিংয়ের দিনে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। এদিন আগে ব্যাট করে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 174 রান তোলে ঢাকা। তাসকিন একাই 19 রান নেন, 7 উইকেট। জবাব দিতে নেমে 11 বল ও 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তাসকিনের দল। প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় আর রায়ান বার। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ঢাকার করা 174 রান তাড়া করতে নেমে শুরুতেই রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় 31 রানে কোনো রান না করেই বিদায় নেন আরেক ওপেনার জিসান আলম। এরপরই 42 রানের জুটি গড়েন অধিনায়ক এনামুল বিজয় আর ইয়াসির আলী। 20 বলে 22 রান করে ইয়াসির ফিরলেও 35 বলে আসরের টানা দ্বিতীয় 50 করেন এনামুল। তার সঙ্গী হন রায়ান বার্ল। জয়ের জন্য শেষ 30 বলে প্রয়োজন ছিল 38 রান। এই জুটিতে 12 বল এবং 7 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। বিজয় 46 বলে করেন 73 এবং বার্ল 33 বলে 55 রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাদের চতুর্থ উইকেট জুটিতে আসে 56 বলে 104 রান। বল হাতে একটি করে উইকেট নেন মুস্তাফিজ, মুকিদুল এবং আলাউদ্দিন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 174 রান তোলে ঢাকা ক্যাপিটালস। দলীয় 14 রানে 2 ওপেনার লিটন দাস আর তানজিদ হাসান তামিমকে তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদাত হোসেন দীপু আর স্টিফেন অ্যাকেনজি 47 বলে 79 রানের জুটিতে প্রতিরোধ গড়েন। স্টিফেন 29 বলে 46 রান করেন আর দীপু 41 বলে 50 রানে তাসকিনের তৃতীয় শিকার হন। ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা 9 বলে 21 রানের ঝড় তুললেও তাকে থামান মোহর শেখ। বাকি সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভম রঞ্জিত, চতুরাঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু এবং মকিদুল ইসলামকে। এই ম্যাচে স্বীকৃত টি-20 ক্রিকেটে এক ইনিংসে 7 উইকেট নেয়ার কীর্তি গড়লেন তাসকিন। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। ঢাকা ক্যাপিটালসকে গুড়িয়ে দিয়ে বিপিএল ইতিহাসের সেরা বোলিং রেকর্ড গড়লেন পেসার তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর হয়ে 19 রানে 7 উইকেট নিয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী এই স্পিড স্টার। সেই সঙ্গে টি-20 ইতিহাসের সেরা বোলার তাসকিন। ম্যাচ শেষে রাজশাহী পেসার জানান, পরিকল্পনা অনুযায়ী বল করতে পারায় সাফল্য পাচ্ছেন। দুর্বার রাজশাহীর সবচেয়ে বড় তারকা পেসার তাসকিন আহমেদ। পদ্মাপাড়ের দলটির গুরু দায়িত্বটাও তার কাঁধেই। আস্থার প্রতিদানটাও প্রথম থেকেই দিচ্ছেন এই স্পিড স্টার। উদ্বোধনী ম্যাচে 3 উইকেটের সঙ্গে দুর্দান্ত ইকোনমিতে গতির ঝড় তুলেছিলেন তাসকিন। নিজের দ্বিতীয় ম্যাচে বিপিএল এর ইতিহাসই বদলে ফেললেন এই বোলার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বোলিং করতে নেমে লিটনকে 0 রানে ফিরিয়ে দিন শুরু করেন তাসকিন আহমেদ। এরপর একে একে তানজিদ তামিম, শাহাদাত, চুতারাঙ্গা, আলাউদ্দিন, মুকিদুলের উইকেট তুলে নিয়েছেন। আর ইনিংসের 2 বল বাকি থাকতে রঞ্জনকে বোল্ড করে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেন তাসকিন। এর আগে 2020 সালে 17 রানে 6 উইকেট নিয়ে এক ইনিংসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। তার রেকর্ড গুড়িয়ে দিলেন এবার তাসকিন। আমিরের পর 5টি করে উইকেট নিয়ে যথাক্রমে আছেন মোহাম্মদ সামি, ওহাব রিয়াজ ও আবু হায়দার রনি। আমি বোলিং এ যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট। উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়। আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি 4 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। বিপিএল এর রেকর্ড ছাড়িয়ে তাসকিন আহমেদ গড়েছেন বিশ্ব রেকর্ডও। স্বীকৃত টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ 7 উইকেট নেওয়ার রেকর্ড আছে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রিস ও নেদারল্যান্ডসের কলিন আকারম্যানের। তাদের রেকর্ডে এবার ভাগ বসালেন তাসকিন আহমেদ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। এদিকে বিপিএল টিকিট কাণ্ডে আবারও উত্তপ্ত মিরপুর। উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের দরজা ভাঙার পর সংস্কার শেষ না হতেই এবার টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর অন্যবারের চেয়ে হবে আলাদা, এমন প্রতিজ্ঞা নিয়ে শুরু হয়েছে বিপিএল। তবে ঠিকই টিকিট কাণ্ডে অন্য আসরকে ছাড়িয়ে গেছে 11তম আসর। ক্রিকেটের প্রাণ দর্শক, তারাই এবার বিপিএল এর একটি টিকিটের হাহাকারে পুড়ছে। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলা দেখতে উদ্বোধনী ম্যাচ থেকেই চলছে দর্শকদের সংগ্রাম। একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরেছে বিপিএল। বৃহস্পতিবার দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা টিকিট কাউন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করেন দর্শকরা। তবে টিকিট পেতে দেরি হলে 11:30 নাগাদ ক্ষোভ প্রকাশ করতে থাকেন ক্রিকেট ভক্তরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টারে ভাঙচুর চালায় দর্শকরা। আমাদের ক্ষোভটা হলো যে আমরা সকালে 6টা বাজে আসছি এই জায়গায় খেলা দেখার জন্য। এখন সকালবেলা 6টা বাজে আইসা এখন টিকিট নিব, এখন মনে করুন যে 11টা-12টা অতিক্রম হয়ে গেছে, কিন্তু টিকিট পাইতেছি না। বাংলাদেশ সবকিছুর মধ্যে দুর্নীতি। মুন্সিগঞ্জ থেকে সকালে আইছি আপনার, এখন বলছে টিকিট শেষ, টিকিট সম্পূর্ণ কালোবাজারি হইতাছে। এগুলো দেখার মতো কেউই নাই। তবে বিসিবি জানিয়েছিল এবারের বিপিএল এর টিকিট কেনা যাবে অনলাইন থেকে। এছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।